রায়পুরায় সংঘর্ষে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ হারালেন ৩ জন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ১ মাস পর পুনরায় চালু হল মহাখালী র্যাম্প। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ থেকে ছিটকে গেল এস আলম গ্রুপ। হাওড়া নদীর বাঁধ ভেঙে ৩৪টি গ্রাম প্লাবিত। ফেনীতে রেললাইন ডুবে যাওয়ায় পূর্বাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ গুলিবিদ্ধ এবং কেউ টোটার আঘাতে আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে। গতকাল বুধবার বিকেল থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও থেমে থেমে চলছে। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে আছেন বাঘাইকান্দি গ্রামের ফিরোজা বেগম, জুনায়েদ মিয়া এবং আমির হোসেন। পুলিশ এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানিয়েছেন, আমরা সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছি, তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে যাব। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ্ব চলছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষটি ঘটেছে শ্রীনগর সাইদাবাদ গ্রামের আলীর বাড়ি ও বালিচরবাড়ি গোষ্ঠীর মধ্যে। আলীর বাড়ির নেতৃত্বে আছেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচরবাড়ির নেতৃত্বে সাহেব আলী। গত ৬ মাস ধরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে, যা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। কিন্তু গতকাল বিকেলে আবার সংঘর্ষের সূত্রপাত হয়, যার ফলে ৩ জন প্রাণ হারান। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে কোনো পক্ষের কতজন আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ নুরুদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন, নিহত ৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং তাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্পটি ১ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ দুপুর ১২টায় পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিই কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিব হাসান খান ঢাকা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাসিব হাসান জানান, আপাতত পুড়ে যাওয়া ৫টি টোল বুথের মধ্যে একটি থেকে ম্যানুয়ালি টোল সংগ্রহ করা হবে। সাধারণত এই র্যাম্প দিয়ে তুলনামূলক কম সংখ্যক যানবাহন চলাচল করে, তাই একটি টোল বুথ চালু থাকলেও তেমন কোনো সমস্যা হবে না। তবে এফডিসির এক্সিট র্যাম্পটি কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বনানী ও মহাখালী টোল বুথগুলোতে আগুন লাগানো হয়, যা পরদিন মহাখালী টোল বুথকেও পুড়িয়ে দেয়। এফডিসি সংলগ্ন এক্সিট র্যাম্পের একটি পিলারও এতে ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ গত ১১ আগস্ট থেকে ৩টি র্যাম্প ছাড়া এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেয়। বনানী র্যাম্পটি ১৫ আগস্ট পুনরায় চালু করা হয়, যেখানে ম্যানুয়ালি টোল আদায় চলছে। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে, ফলে ৭ বছর পর দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটির নিয়ন্ত্রণ হারিয়েছে এস আলম গ্রুপ। চট্টগ্রামভিত্তিক এই ব্যবসায়ী গ্রুপটি গত ৭ বছরে ইসলামী ব্যাংকের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যা করার তারা করে ফেলেছে। এখন আমাদের কাজ হল ব্যাংকটিকে এই সংকট থেকে উদ্ধারে পদক্ষেপ নেওয়া। ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসানুল আলম, যিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বড় ছেলে, গত বছরের জুন থেকে এই পদে আছেন। কেন্দ্রীয় ব্যাংক বর্তমান পরিচালনা পর্ষদ দ্রুতই ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠনের পরিকল্পনা করছে। গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান, এস আলম গ্রুপের দায়ের বিপরীতে ব্যাংকের শেয়ারগুলি কেন্দ্রীয় ব্যাংক দখলে নেবে। তবে শরিয়াহভিত্তিক ব্যাংকটির পাওনা পরিশোধ করলে এস আলম গ্রুপ তাদের শেয়ার ফেরত পেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কিন্তু আমার মনে হয় না তারা তা করতে চায়। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ৮২% শেয়ার রয়েছে, যদিও তারা আর্থিক প্রতিবেদনে ৩২% শেয়ার দেখিয়েছে। ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকটির একদল কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও কিছু গ্রাহকের অনুরোধের পর। একসময়ে সুপরিচালিত ও লাভজনক ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক মালিকানা পরিবর্তনের পর থেকে এস আলম গ্রুপের প্রভাবের কারণে আর্থিকভাবে দুর্বল হতে শুরু করে। ২০১৭ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলি ব্যাংকটি থেকে প্রায় ৭৪,৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যা ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৭%। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে এই ঋণগুলি নেওয়া হয়েছে, যা ব্যাংকিং নীতি ভেঙে সম্পন্ন হয়।
এই প্রক্রিয়া এস আলম গ্রুপের প্রভাব কতটা বিস্তৃত তা স্পষ্ট করে। এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম 1985 সালে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি শুরু করেন, যা পরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী গ্রুপে পরিণত হয়। তবে বিশাল ঋণ নেওয়ার ফলে ইসলামী ব্যাংক এখন আর্থিকভাবে বিপর্যস্ত। বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে তাল্য সহায়তা দিলেও নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের পর তা বন্ধ করে দেন। 1983 সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকটি মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের 71.50% ও স্থানীয় বিনিয়োগকারীদের 28.50% অংশীদারিতে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিল। 2015 সাল পর্যন্ত এস আলম গ্রুপের ব্যাংকটিতে কোনো শেয়ার ছিল না, কিন্তু 2016 সালে 7টি ছায়া কোম্পানির মাধ্যমে তারা শেয়ার কেনা শুরু করে। 2017 সালে এস আলম গ্রুপ নিয়ম ভেঙে 7,240 জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়, যাদের বেশিরভাগের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। শেখ হাসিনা সরকারের পতনের পর এস আলমের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। গত 11 আগস্ট দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে 6 জন গুলিবিদ্ধ হন। পরে 19 আগস্ট এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শীর্ষ 8 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙে 4টি সীমান্তবর্তী ইউনিয়নের 34টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাতে ভারী বর্ষণ এবং ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলের কারণে আখাউড়ায় বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের পাউবো নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী এবং জাজি গাং সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বাড়তে থাকলে আরও নতুন এলাকা প্লাবিত হতে পারে। উপজেলা প্রশাসন জানায়, বুধবার রাত থেকে পানি বৃদ্ধির ফলে আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগরা এবং মনিয়ন্দ ইউনিয়নের বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। পানিতে এসব এলাকার ধান ও সবজির ক্ষেত এবং মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হলে বুধবার সকালে আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল থেকে প্রচণ্ড বেগে পানি প্রবেশ করতে শুরু করে। এতে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর সহ অন্তত 34টি গ্রাম পানির নিচে চলে যায়। পানির তোড়ে আবদুল্লাহপুরের অস্থায়ী বেইলি সেতু ভেঙে পড়ে। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রওনা হয়েছেন। তিনি বন্যাকবলিত প্রত্যেক পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে 20 কেজি চাল দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসন দুর্গতদের জন্য শুকনো খাবারেরও ব্যবস্থা করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা জানান, পাহাড়ি ঢলে 195 হেক্টর শাকসবজির জমি, 122 হেক্টর আমনের বীজতলা এবং 3,440 হেক্টর রোপা আমনের জমি পানির নিচে ডুবে গেছে। পানি দ্রুত সরে গেলে ক্ষয়ক্ষতি কম হবে, তবে পানি বেশি দিন থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে। বন্যার পানিতে ফেনীতে রেললাইন ডুবে যাওয়ায় আজ সকাল 10:30 থেকে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, চাঁদপুর সহ পূর্বাঞ্চলের বিভিন্ন গন্তব্যের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য জেলার ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি অংশ পানিতে ডুবে যায়। এছাড়া পানির স্রোতে রেললাইনের পাথর ও মাটি সরে গেছে। দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া 2টি ট্রেন ফেনীর কাছাকাছি পৌঁছে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়েছে।